উনিশ শতকের প্রবাদপ্রতিম চিকিৎসক, সমাজ সংস্কারক এবং লোকহিতৈষী ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম ছিলেন ডাক্তার রাধা গোবিন্দ কর। তাঁর হাত ধরেই এশিয়ার প্রথম বেসরকারি চিকিৎসা বিদ্যালয়টি গড়ে ওঠে। দেশীয় ভাষায়, মূলত বাংলা ভাষায় চিকিৎসাবিদ্যা চর্চার ক্ষেত্রে তিনি পথিকৃৎ। চিকিৎসক হিসাবে কাজ করার পাশাপাশি তিনি একাধিক উপযোগী বইপত্র লেখেন, যা চিকিৎসা বিজ্ঞানের ছাত্রদের পড়ানো হতো। এই পরিচয়ের সঙ্গে সঙ্গে তাঁর অন্য একটি উল্লেখযোগ্য পরিচয়ও আছে। তিনি ছিলেন একজন সক্রিয় থিয়েটার কর্মী। থিয়েটারে অভিনয় করা ছাড়াও তিনি একটি নাট্যদলও প্রতিষ্ঠা করেছিলেন। বহুমুখী প্রতিভার অধিকারী এই মহৎপ্রাণ ব্যক্তিত্ব বাংলা তথা গোটা ভারতবর্ষের গর্ব। নমস্কার, সব বাংলা ভিডিও চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের ভিডিও চ্যানেলে আমরা নিয়মিত তথ্যমূলক ভিডিও প্রকাশ করে থাকি। এই ধরনের তথ্যমূলক ভিডিও ভালো লাগলে লাইক করে আমাদের উৎসাহ দিন। 1850 সালের 23শে অগস্ট হাওড়ার সাঁতরাগাছির বেতরের বিখ্যাত কর বাড়িতে রাধা গোবিন্দ করের জন্ম হয়। তাঁর বাবা দুর্গাদাস কর নিজেও ছিলেন একজন সুচিকিৎসক। তিনি ছিলেন অত্যন্ত হিতৈষী মানুষ। ঢাকায় গড়ে তুলেছিলেন মিটফোর্ড হাসপাতাল। তিনি কলকাতা মেডিকেল কলেজে ভার্নাকুলার বিভাগে অধ্যাপনা করতেন। বাংলা ভাষায় চিকিৎসা বিজ্ঞানের কিছু বইও লিখেছিলেন তিনি। সম্ভ্রান্ত বনেদি পরিবারে জন্মালেও বাবার আদর্শচ্যুত হননি রাধা গোবিন্দ। ডাক্তার রাধা গোবিন্দ কর হিন্দু স্কুল থেকে পড়াশোনা শেষ করে কলকাতা মেডিকেল কলেজে চিকিৎসা বিজ্ঞানের ছাত্র হিসাবে ভর্তি হন, কিন্তু 1 বছরের মধ্যে ছেড়েও দেন। এরপরে 1880 সালে দ্বিতীয়বার সেখানে ভর্তি হন, কিন্তু 3 বছর পড়ার পরে আবার ছেড়ে দেন। শেষ পর্যন্ত 1883 সালে এডিনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে তিনি তাঁর মেডিকেলের ডিগ্রিটি লাভ করেন। ডাক্তারি পড়ার পাশাপাশি তাঁর ছিল থিয়েটারের শখ। বিখ্যাত নাট্যকার দীনবন্ধু মিত্র ছিলেন তাঁর বাবার বিশেষ বন্ধু। সমকালীন প্রচুর নামকরা নাট্য ব্যক্তিত্বের সংস্পর্শে ডাক্তার রাধা গোবিন্দ কর এসেছিলেন। 1868 সালে গিরিশচন্দ্র ঘোষ, অর্ধেন্দু শেখর মুস্তাফি ও নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিলে প্রতিষ্ঠা করেন বাগবাজার অ্যামেচার থিয়েটার। 1872 সালে দীনবন্ধু মিত্রের লীলাবতী নাটকে ক্ষীরোদবাসিনীর ভূমিকায় তিনি অভিনয় করেন এবং সুপরিচিত হন। এছাড়াও একাধিক নাটকে তিনি স্ত্রী চরিত্রে অভিনয় করেছেন। এসবের সঙ্গে সঙ্গে সমসময়ে এবং আজও ডাক্তার রাধা গোবিন্দ করের অবদান এবং ভূমিকা প্রশংসার যোগ্য, কারণ তাঁর দূরদৃষ্টি। যে সময় তিনি চিকিৎসা করতেন বা এই চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন, তখন সর্বত্র ব্রিটিশ সাম্রাজ্যবাদের ব্যাপক প্রভাব বর্তমান ছিল। স্বাভাবিকভাবেই চিকিৎসা বিজ্ঞানের চর্চাও তার ব্যতিক্রম হয়নি। ব্রিটিশ শাসন ব্যবস্থায় নিজের মাতৃভাষায় চিকিৎসা বিজ্ঞানের চর্চা করা ছিল অসম্ভব। সঙ্গে ভালো বিজ্ঞানের বইও বাংলা ভাষায় লেখা হতো না। আজীবন পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ডাক্তার রাধা গোবিন্দ কর অনুভব করেছিলেন বাঙালি ছাত্রদের জন্য দেশীয় ভাষায় বই লেখা অত্যন্ত দরকারি, কারণ অনেকেরই উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে ভাষা। যাতে তাঁরা নিজের মাতৃভাষায় পড়াশোনা করার সুযোগ পান, তার জন্য তিনি নিজে বই লেখা শুরু করেন। 1871 সালে প্রকাশিত হয় ডাক্তার রাধা গোবিন্দ করের প্রথম বই ভীষগ বন্ধু। এরপর একে একে সংক্ষিপ্ত শরীরতত্ত্ব, রোগী পরচর্যা, ভীষক সুহৃদ, প্লেগ, স্ত্রী রোগের চিত্রাবলী ও সংক্ষিপ্ত তত্ত্ব, সংক্ষিপ্ত শিশু ও বাল চিকিৎসা, সংক্ষিপ্ত ভৈষজ তত্ত্ব, কর সংহিতা, কবিরাজ ডাক্তার সংবাদ ইত্যাদি। তাঁর লেখা ভাষ্যজ রত্নাবলী বইটি পড়ে গ্রাম বাংলার সাধারণ চিকিৎসকেরা গ্রামীণ মানুষজনের চিকিৎসা করতেন। কিন্তু একই সঙ্গে ডাক্তার রাধা গোবিন্দ কর এও বুঝেছিলেন
যে শুধুমাত্র দেশীয় ভাষায় বই লিখে কলকাতা বা তৎসংলগ্নবর্তী এলাকার রোগীদের সমস্যার কোনো সমাধান হবে না। তার জন্য প্রয়োজন যথাযথ চিকিৎসা পরিকাঠামো। এমনকি চিকিৎসা করতে গিয়ে পুরনো আয়ুর্বেদ চিকিৎসা এবং সবেমাত্র শেখা ইউরোপীয় চিকিৎসা পদ্ধতির দ্বন্দ্ব বাঙালি চিকিৎসকদেরও কম বিড়ম্বনায় ফেলত না। সব মিলিয়ে ব্রিটিশ নিয়মনীতি থেকে মুক্ত একটি আলাদা মেডিকেল কলেজ ও হাসপাতালের চাহিদা তিনি সম্যক অনুধাবন করতে পেরেছিলেন। এই চিন্তা থেকেই কলকাতার বিখ্যাত কয়েকজন চিকিৎসক যেমন মহেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায়, অক্ষয় কুমার দত্ত, বিপিন মিত্র, কুমুদ ভট্টাচার্য প্রমুখদের নিয়ে একটি সমিতি গঠিত হয়, যেখানে এশিয়ার প্রথম বেসরকারি চিকিৎসা বিদ্যালয় গড়ে তোলার প্রস্তাব গৃহীত হয়। 1886 সালে বৈঠকখানা বাজারে এই বিদ্যালয়টি শুরু হয়, যার নাম ছিল ক্যালকাটা স্কুল অফ মেডিসিন। প্রথমে দেশীয় পদ্ধতিতে চিকিৎসা হলেও 1887 সালে অ্যালোপ্যাথি বিভাগ চালু হয় এবং প্রতিষ্ঠানটির নাম হয় ক্যালকাটা মেডিকেল স্কুল। 1890 সাল নাগাদ এখানে ব্রিটিশ সরকার কর্তৃক অ্যানাটমি বা শব ব্যবচ্ছেদের অনুমতি দেয়া হয়। বৈঠকখানা বাজার থেকে এই স্কুল বাড়িটি বউবাজার স্ট্রিটে স্থানান্তরিত হয়। পরে সেটিকে পাঠিয়ে দেয়া হয় 298 আপার সার্কুলার রোডে। সেই সময় স্কুল বাড়ি সংলগ্ন হাসপাতালে শয্যা ছিল মাত্র 14টি। এরপরে স্কুল কর্তৃপক্ষ বেলগেছিয়াতে 12 বিঘা জমি কেনেন। যুবরাজ অ্যালবার্ট ভিক্টরের ভারত ভ্রমণের তহবিল থেকে 18,000 টাকা সাহায্য হিসাবে দেয়া হয়। 1899 সালে স্কুল সংলগ্ন হাসপাতালও তৈরি হয়ে যায়। হাসপাতালে ডিসপেন্সারি গড়ে তোলার জন্য টাকা দেন বাবু মানিকলাল শীল। 1895 সালে গড়ে ওঠা আরেকটি বেসরকারি প্রতিষ্ঠান কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস অফ বেঙ্গল 1904 সালে তৈরি রাধা গোবিন্দ করের প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়। এই যৌথ প্রতিষ্ঠানটিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদনপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার প্রস্তাব পাশ করা হয় 1914 সালে। 1916 সালে এর নাম দেয়া হয় বেলগেছিয়া মেডিকেল কলেজ। 1918 সালে এই প্রতিষ্ঠানটির উন্নত ব্যবস্থাপনার জন্য একটি সমিতি গড়ে ওঠে, যার নাম মেডিকেল এডুকেশন সোসাইটি অফ বেঙ্গল। এই সমিতির প্রথম সভাপতি হন সুরেশ প্রসাদ সর্বাধিকারী এবং প্রথম সম্পাদক হন ডাক্তার রাধা গোবিন্দ কর। 1948 সালের 12 মে এই প্রতিষ্ঠানটি ডাক্তার রাধা গোবিন্দ করের নামে নামাঙ্কিত হয়। বর্তমানে এই প্রতিষ্ঠানটির নাম আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতাল। এই কলেজ ও হাসপাতালটি বানাতে ডাক্তার রাধা গোবিন্দ করকে কম অপমান ও কষ্ট সহ্য করতে হয়নি। স্বয়ং বিদ্যাসাগর মহাশয় তাঁর এই উদ্যোগের বিরোধিতা করেছিলেন। হাসপাতাল তৈরির অর্থ সংগ্রহের জন্য তিনি বন্ধু শৈলেন গুপ্তকে সঙ্গে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান, ধনী পরিবারের বিয়েবাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতেন। এক অর্থে ভিক্ষা করে সাধারণ মানুষের হিতার্থে তিনি এই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। নিজের যাবতীয় সম্পত্তি তিনি মেডিকেল স্কুল ও হাসপাতালে দান করে দেন। এমনকি নিজের উইলে লিখে যান তাঁর স্ত্রীর মৃত্যুর পরে বসত বাড়িটিও তাঁর বাবার নামে একটি আরোগ্য নিকেতন হিসাবে ব্যবহৃত হবে। 1899 সালে কলকাতা প্লেগের সময় তিনি জেলার স্বাস্থ্য আধিকারিক পদে নিয়োজিত ছিলেন। নিজের জীবন বিপন্ন করে উত্তর কলকাতার অলিতে গলিতে ঘুরে রোগী খুঁজে বেরিয়েছেন, দিয়েছেন রোগ থেকে বাঁচার পরামর্শ। কেউ ওষুধ কিনতে অপারগ হলে নিজেই কিনে দিয়েছেন। এখানেই তার সঙ্গে আলাপ হয় ভগিনী নিবেদিতার। কলকাতা প্লেগ ও সেই প্রসঙ্গে নিবেদিতার ভূমিকা যেমন গুরুত্বপূর্ণ ছিল, ডাক্তার রাধা গোবিন্দ করের ভূমিকাও। ডাক্তার রাধা গোবিন্দ কর যে শুধু চিকিৎসা বিজ্ঞানের চর্চার জন্য উপযোগী ভূমিকা নিয়েছিলেন তাই নয়, দেশীয় পদ্ধতিতে স্বল্প মূল্যের ওষুধ তৈরির দিকেও তিনি মনোযোগ দেন, যাতে সাধারণ মানুষকে চড়া দামে বিদেশি ওষুধ কিনে না খেতে হয়।
আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের আত্মজীবনী থেকে জানা যায় যে দেশের প্রথম ফার্মাসিউটিক্যাল সংস্থা বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যালসের প্রতিষ্ঠার সময় তিনি অর্থ সাহায্য এবং ওষুধ তৈরির ক্ষেত্রে উপাদানগত পরামর্শ দিয়ে পাশে ছিলেন। চিকিৎসা বিজ্ঞান তথা সাধারণ মানুষের জন্য এই মানুষটি নিরবচ্ছিন্ন সাধনা করে গিয়েছেন। চিরকাল নীরবে নিজের কর্তব্য পালন করা এই কর্মযোগীর 1918 সালের 19 ডিসেম্বর 68 বছর বয়সে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়। ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান। এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের ফেসবুক পেজ লাইক করুন।